জৈবনিক প্রক্রিয়ার প্রথম যে টপিকটা হলো সেটা হলো ফটোসিনথেসিস, যার বাংলা মানে হলো সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ ইংরেজি শব্দ হলো ফটোসিনথেসিস। তাহলে এই ফটোসিস শব্দের উৎপত্তি কোথা থেকে হলো প্রথমে আমরা জেনে নিই। দেখো, তাহলে এই যে ফটো আমরা দেখতে পাচ্ছি, ফটোসিনথেসিসের এই ফটো পার্টটা আমরা কোথা থেকে এসছে? গ্রিক শব্দ একটা হচ্ছে ফটোস থেকে, ফটোস যার মানে হলো আলো। আর এই যে সিনথেসিস দেখতে পাচ্ছি, তাহলে এই সিনথেসিস এসছে গ্রিক ওয়ার্ড কী হবে? সিনথেসিস থেকে, যার মানে হচ্ছে সংশ্লেষ করা বা উৎপাদন করা, মানে আলোর উপস্থিতিতে। তাহলে শালোক, শালোক মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, মানে আলোকের উপস্থিতিতে। তাহলে সংশ্লেষ মানে সিনথেসাইজ করা বা সংশ্লেষ করা। তাহলে আমরা কি দেখবো এক্ষেত্রে? যে আলোকের উপস্থিতিতে তাহলে কোনো কিছু কি হবে? উৎপাদন করা। তাহলে এই যে উৎপাদন যে করছে, তাহলে কি উৎপাদন করছে মানে কারা করছে? তাহলে সবুজ উদ্ভিদরা। তাহলে এই যে সালোক সংশ্লেষটা কারা করছে? সমস্ত কি হবে? সমস্ত প্রধানত, তাহলে প্রধানত সমস্ত সবুজ উদ্ভিদ। তাহলে এরা এটা সালোক সংশ্লেষ করে থাকে। তাহলে কি তৈরি করে? তাহলে এই যে বলেছিলাম আমরা যে সালোক সংশ্লেষ বা সিনথেসিস বা সংশ্লেষ করা বা উৎপাদন করা। তাহলে কি উৎপাদন করবে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব কার্বোহাইড্রেট উৎপাদন করবে। তাহলে কার্বোহাইড্রেট, বা আমরা কি বলতে পারি সেটাকে? গ্লুকোজ বলতে পারি, বা আমরা সেটাকে কি বলতে পারি? স্টার্চও বলতে পারি, তাই তো? তাহলে গাছেরা কি করছে? তাহলে এইরা গ্লুকোজ বা স্টার্চ উৎপাদন করছে বা সংশ্লেষ করছে। যেই এগুলো দিয়ে কি করছে? তাহলে সবুজ উদ্ভিদরা তাদের খাবার জোগাচ্ছে, মানে ওইটা থেকে তাহলে কি হবে? এগুলো থেকে তারা কি করছে? শক্তি উৎপন্ন করছে। আবার আমরাও কি করছি? তাহলে উদ্ভিদের উপর সরাসরি হোক বা ইনডাইরেক্টলি হোক বা পরোক্ষভাবে আমরা কিন্তু সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে ফটোসিনথেসিস কাকে বলবো? ফটোসিনথেসিস সংজ্ঞা। তাহলে তোমরা এই যে ছবিটা দেখছো, তাহলে এটা আমরা বিশ্লেষণ করব। তার আগে আমরা বলে নিই তাহলে কিভাবে আমরা কোনো কিছু মানে তৈরি করছি। মনে করো হচ্ছে আমরা মাংস রান্না করব। তাহলে মাংস রান্না করতে গেলে আমার যা যা লাগে, তাহলে পেঁয়াজ, রসুন, আদা, যা যা লাগে, লঙ্কা, যত মশলা জাতীয় লাগে সেগুলো আমাকে নিতে হবে। নিয়ে আমাকে কি করতে হবে? আমি রান্নাটা করব কোথায়? কড়াইয়ের মধ্যে, তাই তো? একটা পাত্রের মধ্যে। তাহলে কি হবে? আমাকে পাত্রের মধ্যে নিলেই হবে না, আমাকে তারপরে কী করতে হবে? আগুন জ্বালাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বাড়িতে বিভিন্ন রকম গ্যাস রয়েছে, গ্যাসে আমরা আগুন জ্বালাতে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব তাহলে আর কি তৈরি হয়। তাহলে হচ্ছে আমরা যেরকমভাবে মাংস রান্না করছি, তাহলে এক্ষেত্রেও কী করবে? গাছেরাও কিন্তু খাবার তৈরি করবে। তাহলে কী খাবার তৈরি করবে? আমরা বললাম যে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করবে। তাহলে এটা তৈরি করার জন্য তাহলে গাছের কী কী কাঁচামাল লাগবে, কী কী তাদের জোগাড় করতে হবে? এই যে মাংস রান্না করতে গেলে আমরা কী কী জোগাড় করেছিলাম? তাহলে এরা জোগাড় করছে কি? যে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে নিচ্ছে? বায়ুমণ্ডল থেকে। এই জল কোথা থেকে নিচ্ছে? এটাও পরিবেশ থেকে নিচ্ছে, মানে পরিবেশ মানে মাটির মধ্যে যে জল আছে সেই জল থেকে। তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, আর কি হবে? মাটির যে জল, সেই জলের সাহায্যে কী করছে? কড়াইয়ের মতো কাকে ব্যবহার করা হচ্ছে? কড়াই হচ্ছে সবুজ পাতা। এই সবুজ পাতাটা কী হবে? এর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, এটা হচ্ছে কড়াইয়ের মতো ব্যবহার করা হচ্ছে। এবার আমরা কি বললাম? আমাকে আগুন হিসেবে ব্যবহার করবো কাকে? আমরা গ্যাস বলেছিলাম। এক্ষেত্রে কী হবে? সূর্যালোক, অর্থাৎ সূর্যের আলো, এটা হচ্ছে সূর্যালোক। এই সূর্যালোকের সাহায্যে কী করবে? তাহলে কি হয়? আমাদের মাংস যেমন রান্না হয়ে যায় আগুন জ্বালানোর পর বেশ কিছুক্ষণ পর, তাহলে ঠিক তেমনি এরা কী করবে? গ্লুকোজ তৈরি করবে বা কার্বোহাইড্রেট, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট আমরা বলতে পারি, বা হচ্ছে কী হবে? স্টার্চ এরা তৈরি করবে এবং উপজাত বস্তু হিসাবে অক্সিজেন নির্গত করে, তাই তো? তাহলে ঠিক একই রকমের জিনিস। তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে এটাকে আমরা ফটোসিনথেসিস বলবো। তাহলে ফটোসিনথেসিস কী আরেকবার বলে দিই আমরা। তাহলে বায়ুমণ্ডল থেকে কী হবে? পরিবেশ থেকে কী হবে? কার্বন ডাইঅক্সাইড। এবং তাহলে সমস্ত কী হবে? সজীব কোষে, সমস্ত সজীব কোষ বলতে প্রধানত কী হবে? সবুজ সজীব কোষে, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, যাই কিনা মানে সবুজ কোষেই কিন্তু কী হবে? তাহলে সমস্ত উন্নত ধরনের কী হবে? সবুজ উদ্ভিদ কোষে, তাই তো? প্রধানত আমরা যদি ধরি তাহলে প্রধানত কী হবে? সজীব কী হবে? উদ্ভিদ কোষে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জলের উপস্থিতিতে, সূর্যালোকের আলোর উপস্থিতিতে এরা কী তৈরি করবে? গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা স্টার্চ তৈরি করে এবং উপজাত বস্তু হিসাবে অক্সিজেন নির্গত করে। তাকে আমরা কি বলবো? তাহলে ফটোসিনথেসিস বলবো। দেখো, এরপরে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সামগ্রিক রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা কি? তাহলে সালোক প্রক্রিয়া কী কী লেগেছে, কী কী কাঁচামাল হিসেবে লেগেছিল আমরা বললাম। তাহলে কার্বন ডাইঅক্সাইড লেগেছে, তাহলে জল লেগেছে, কী তৈরি করলো? তাহলে গ্লুকোজ তৈরি করলো এবং উপজাত বস্তু হিসাবে অক্সিজেন এবং জল নির্গত করলো। গ্লুকোজ এটি কত? 1 অণু গ্লুকোজ। এই 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য তাহলে আমরা কী লেগেছিল? 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু জল লাগে। যে এই যে কী হবে? গ্লুকোজ যে তৈরি হলো, তাহলে গ্লুকোজের এই যে কার্বনটা এবং এই
কার্বনটা আমরা দেখলাম, তাহলে এই কার্বনটা কোথায় থেকে এসছে? তাহলে এই কার্বনটা এসছে কার্বন ডাইঅক্সাইডের এই যে কার্বন, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, এই গ্লুকোজের মধ্যে আমরা কার্বন যে পেলাম তাহলে সেই কার্বন থেকে এসছে। আরেকটা যে অক্সিজেন আমরা পাচ্ছি এই অক্সিজেনটা, তাহলে এই অক্সিজেনটা কোথা থেকে? তাহলে কি হবে, এই যে আমরা গ্লুকোজ পেলাম, তাহলে এই গ্লুকোজের যে এই যে অক্সিজেনটা তোমরা দেখতে পাচ্ছ এই অক্সিজেন, তাহলে এই অক্সিজেন কোথা থেকে এসছে? কার্বন ডাইঅক্সাইডের এই যে অক্সিজেন দেখতে পাচ্ছ এই অক্সিজেন থেকে। আর কি দেখতে পাবো এই যে গ্লুকোজের মধ্যে এই যে হাইড্রোজেনকে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই হাইড্রোজেন কোথা থেকে এসছে? হাইড্রোজেন এসছে আমরা এইখান থেকে, এই যে জলের মধ্যে আমরা নিয়েছিল জল, তাহলে জলের এই যে হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেনটা এখান থেকে নিয়েছে, তাই তো। তাহলে এইবার আমরা শিখবো হচ্ছে কী হবে, সমীকরণ থেকে প্রাপ্ত বিষয়সমূহ। তাহলে এই সমীকরণ থেকে আমরা কী বুঝতে পারি? দেখো, তাহলে এটা কি কত অণু বললাম? তাহলে কিছু নেই, এর সামনে কিছু নেই, মানে কি হবে, এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এটা কি কত অণু? 1 অণু গ্লুকোজ। তাহলে গ্লুকোজ আমরা নিচে নিচে লিখি, দেখো তাহলে এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজটা কতটুকু? 1 অণু। এই ক্ষেত্রে কি হতো, কত অণু কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড আমরা তাহলে কত লিখবো? এটা হচ্ছে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা কি জানতে পারি? তাহলে 1 নম্বর আমরা কি লিখব, যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ তৈরি করতে গেলে কী কী লাগে? তাহলে 1 অণু গ্লুকোজ তৈরি করতে গেলে লাগে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল। তাহলে আমার 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর, এই সালোকসংশ্লেষ বিক্রিয়ায় লাস্টে দেখবে কোনো কোনো বইতে এখানে কি হয়, এনার্জি বলে লেখা আছে, এটা এখানে এনার্জি বলে বা শক্তি, হ্যাঁ 686 কিলো ক্যালোরি অনেক সময় লেখা আছে, দেখবে এখানে 686 কিলো ক্যালোরি লেখা আছে, এটা হচ্ছে এনার্জির পরিমাণ, বা এটাকে অনেক সময় থাকবে যেমন 38 এটিপি মলিকুল। তাহলে এই ক্ষেত্রে মানে এনার্জি তৈরি হয়। তাহলে আমরা কি বলবো 2 নম্বরেরটা? তাহলে 2 নম্বর বলবো সালোক, তাহলে এটাকে আমরা তাপমোচী বা তাপ উৎপাদক বিক্রিয়াও বলতে পারি। তাহলে 2 নম্বর আমরা জেনে নিলাম। 3 নম্বর আমরা লিখতে পারি, আর কি জানা যায় দেখো, যে এই যে উপজাত হিসাবে আমরা যে অক্সিজেন পেলাম, মানে যে অক্সিজেনটা আমরা নিচ্ছি, মানে গাছ যেটা ছাড়লো অক্সিজেন, সেই অক্সিজেন আমরা নিচ্ছি, তাহলে সেই যে অক্সিজেনটা উৎপন্ন করলো, তাহলে এই অক্সিজেনটা কোথা থেকে আসবে? তাহলে এই অক্সিজেন আসবে, দেখো ভালো করে, তাহলে এই অক্সিজেন আসে আমরা এই যে জল, এই জলের মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন থেকে নেয়। তাহলে 3 নম্বর আমরা কী লিখব, যে উপজাত বস্তু হিসাবে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হলো পরিবেশীয় জল। দেখো সালোকসংশ্লেষের স্থান, সালোকসংশ্লেষের স্থান বলতে সালোকসংশ্লেষ কোথায় হয়? তাহলে সালোকসংশ্লেষ প্রধানত আমরা কোথায় হয়? সবুজ পাতায় প্রধানত হয়ে থাকে। আমরা সামগ্রিকভাবে একটা উদ্ভিদকে যদি, বিভিন্ন রকম উদ্ভিদকে যদি পর্যালোচনা করি বা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব গাছের কোন কোন অংশ সবুজ। ব্যাস, যে সমস্ত জায়গায় সবুজ থাকে মানে সেই সমস্ত জায়গায় ক্লোরোফিল থাকে, আর সেই ক্লোরোফিল থাকা মানে সেখানে সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস হয়ে থাকে। এবার একটা গাছের বিভিন্ন অংশ থাকে, আমরা জানি কী কী থাকে, একটা পাতা থাকে, কাণ্ড থাকে, মূল থাকে প্রধানত। তাহলে এই 3টি অংশেই আমরা সালোকসংশ্লেষ কোথায় কোথায় হয়ে থাকে আমরা দেখে নেব। দেখো আমরা দেখব হচ্ছে প্রথমে পাতার ক্ষেত্রে। পাতায় কী লেখা আছে দেখো, বিষম পৃষ্ঠ পাতা আর হচ্ছে সমাঙ্ক পৃষ্ঠ পাতা। বিষম পৃষ্ঠ পাতা মানে তোমরা যদি বিভিন্ন রকম গাছগুলোকে লক্ষ্য করো, আশেপাশে যে সমস্ত গাছ আছে, দেখবে যে কী হবে, একটা পাতাকে যদি লক্ষ্য করো তাহলে পাতার কী হবে, উপরের তল আর নিচের তল, তাহলে কী হবে, এক রকমের নয়। যদি এক রকমের না থাকে তাহলে সেটাকে বলা হয় বিষম পৃষ্ঠ পাতা। আর যে সমস্ত পাতা দুটো তলে, উপরের তল নিচের তলে কী হবে, একই রকমের, তাকে আমরা সমাঙ্ক পৃষ্ঠ পাতা বলবো। তাহলে দেখো এই বিষম পৃষ্ঠ পাতায়, তাহলে এবার বলবো পাতায় কোন কলার মধ্যে হয়ে থাকে? তাহলে পাতা হয়ে থাকে মেসোফিল কলায়। তাহলে তাহলে মেসোফিল কলার মধ্যে ফটোসিনথেসিস হয়ে থাকে। এবার মেসোফিল কলা আমরা দুই রকমের হয়, প্রধানত দুই রকমের মেসোফিল কলা দেখা যায়। বিষম পৃষ্ঠ পাতায় 2 রকমের মেসোফিল কলা দেখা যায়। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকামা কোষ আর স্পঞ্জি প্যারেনকামা কোষ। মানে আমরা যদি একটা পাতাকে যদি দেখি, একটা পাতা আমরা ধরি, এটা পাতাটাকে আমরা কী করলাম, এইভাবে যদি কাটা হয় আড়াআড়ি, তাহলে আমরা কী হয়, এটা যদি গাছের যদি পাতা হয়, ভালো করে লক্ষ্য করবি তোমরা, আমরা এই বরাবর যদি কাটি তাহলে গাছের পাতাকে মনে করে এরকম আমরা দেখতে পেলাম, মাঝের পাটটা, মাঝে মোটা পুরো একটা অংশ দেখতে পেলাম। তাহলে প্যালিসেড মানে কি, আমরা দেখতে পাবো উপর দিকে দেখবে এগুলো খুব টাইটলি, যে এগুলো হচ্ছে আমরা কি দেখবো, প্যালিসেড প্যারেনকামা খুব টাইটলি এরকমভাবে থাকে। কিন্তু নিচের তলটায়, পাতার নিচের তলের দিকে আমরা কি দেখতে পাবো, ফাঁকা ফাঁকা আমরা দেখতে পাবো। তাহলে এই যে, তাহলে উপরের এই যে কোষগুলো আমরা দেখতে পেলাম, এগুলোকে বলবো আমরা প্যালিসেড প্যারেনকামা কোষ। আর এই নিচের দিকে ফাঁকা ফাঁকা, দেখো এই যে ফাঁকা দেখতে পাচ্ছ, মানে আলগাভাবে থাকে, সেগুলোকে স্পঞ্জি প্যারেনকামা কোষ। মানে স্পঞ্জে যেমন ফাঁকা ফাঁকা থাকে, ঠিক সেরকমভাবে এরকম ফাঁকা ফাঁকা স্পঞ্জি প্যারেনকামা কোষ থাকে। তাহলে এটা কার ক্ষেত্রে বললাম, এটা আমরা বিষম পৃষ্ঠ পাতা বললাম।
এরপরে আমরা কী হবে সমাঙ্ক পৃষ্ঠের পাতার ক্ষেত্রে, তার সমাঙ্ক পৃষ্ঠের পাতার ক্ষেত্রে দুই দিকে একই রকমের। এদের ক্ষেত্রে কিন্তু এই প্যালিসেড কি প্যারেনকামাটা থাকে না, এদের ক্ষেত্রে এই প্যালিসেড প্যারেনকামা থাকে না, তার পরিবর্তে দুটো তলে দিয়ে কী হবে, তাহলে স্পঞ্জি প্যারেনকামা আমরা দেখতে পাই। তাহলে এগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকামা কোষ। এরপরে দেখো তাহলে আমরা কাণ্ডের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে কাণ্ড তাহলে কী হবে, গাছের আমি বললাম তাহলে কী হবে কচি কাণ্ড বিশেষ করে, তাহলে যেখানে সবুজ অংশ থাকে যে কোনো গাছ কী হবে প্রথম দিকে তাহলে কী থাকে কচি কাণ্ড অবস্থায়, কচি কাণ্ড অবস্থায় কী হবে সবুজ থাকে, সবুজ থাকা মানে ফটোসিনথেসিস হবে। তাহলে যে কোনো কী হবে তাহলে উদ্ভিদের কচি কাণ্ড কচি অবস্থায় তাহলে কাণ্ডটা সবুজ থাকে, তাহলে কচি কাণ্ডে সবুজ হয়ে থাকে। প্রধানত কোন কোন উদ্ভিদের কাণ্ড হয়ে থাকে তাহলে আমরা যাবো এখানে, তোমরা লিখবে কী হবে কুমড়ো, কুমড়ো গাছের কাণ্ড, লাউয়ের কাণ্ড, ফণি মনসার কাণ্ড, এগুলো আমরা কী হয় সবুজ হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে কাণ্ড হিসাবে এগুলোতে ফটোসিনথেসিস হয়। তাছাড়াও আমরা কী হবে যদি ফুলকে যদি লক্ষ্য করি, একটা ফুলের দেখবে কী হয় বৃতি এবং বোটা, তোমরা যদি লক্ষ্য করো সেই জায়গাটাও সবুজ দেখতে পাবে, তাহলে সেই সমস্ত জায়গায় তাহলে কী হবে ফটোসিনথেসিস হয়ে থাকে। তাহলে মোটামুটি ফুলের আমরা যদি কোনো ফুল যদি দেখো তাহলে ফুলের বৃতি থাকে, বোটাও থাকে, এগুলো সবুজ রঙের হয়ে থাকে, এখানেও ফটোসিনথেসিস হয়ে থাকে। এরপর আমরা যদি মূলকে যদি লক্ষ্য করি তাহলে মূলও কিন্তু ফটোসিনথেসিস করে থাকে। আমরা যদি মূল কী করে হয়ে থাকে, তাহলে মূল তো আমরা জানি সাধারণত সাদা রঙের হয়ে থাকে, তাই না? কিন্তু না, কিছু কিছু কী হবে উদ্ভিদের মূলও কিন্তু সবুজ রঙের হয়ে থাকে, আর সবুজ রঙ থাকা মানে সেখানে সালোকসংশ্লেষ হয়। দেখো আমরা সেই একটু বিশেষ দুটো উদ্ভিদের নাম তোমরা একটু খেয়াল রাখবে, পরীক্ষা এটা আসে যে কী হবে মূল নাকি সালোকসংশ্লেষ হয়ে থাকে মূলে, তাহলে সে কিসের একটা দেখবো গুলঞ্চের আত্মীকরণ মূল, তাই তো গুলঞ্চ নামক এক ধরনের গাছ যেটা কী হবে সবুজ রঙের হয়ে থাকে। আত্মীকরণ মানে কি ওই যে মানে ফটোসিনথেসিস করে বলে, তাই না? আত্মীকরণ মানে কি গ্লুকোজটা তৈরি হয়ে নিজের শরীরের মধ্যে জমিয়ে রাখে এই সমস্ত উদ্ভিদের, তাই এটা আত্মীকরণ মূল বলা হয়। অর্কিডের কী আছে বায়োমূল বা ভেলামেন বলা হয়, এরা পরিবেশ থেকে কী করবে যে জল শোষণ করে। তাহলে আমরা দেখলাম যে কী হবে সালোকসংশ্লেষ, তাহলে একটা উদ্ভিদের যে মূল কাণ্ড এবং পাতায় তাহলে যে হয়ে থাকে সেটা আমরা জানলাম। এবার জানবো হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণু বলতে যে উদ্ভিদের যেখানে ফটোসিনথেসিস হয়ে থাকে কোন অঙ্গের মধ্যে হয়ে থাকে, কোন অঙ্গাণুর মধ্যে। অঙ্গাণু বলতে একটা কোষের মধ্যে বিভিন্ন রকম কোষীয় অঙ্গ থাকে, আমরা জানি কী থাকে, আমরা জানি নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, বিভিন্ন রকম প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এই যে এইগুলোকে আমরা কী বলবো একটা কোষের মধ্যে এই সমস্ত অঙ্গাণুগুলো থাকে। তাহলে ঠিক তেমনি আমরা জানি তাহলে কী হবে যে সেই অঙ্গাণুগুলো কোনটা যার এখানে ফটোসিনথেসিস হয়ে থাকে, মানে কড়াই হিসাবে যেটা ব্যবহার করা, মানে আমরা কড়াইয়ের কথা যেটা বলছিলাম, কড়াইটা কী হবে একটা পাত্র, তাহলে ঠিক তেমনি আমরা উদ্ভিদ কোষের কোন পাত্রে মানে কোন অঙ্গাণুর মধ্যে কীভাবে ফটোসিনথেসিস হয়ে থাকে। দেখো আমরা যদি কী হবে তাহলে আমরা যে যাবতীয় যে কোষগুলোকে প্রধানত যে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর হচ্ছে ইউক্যারিওটিক কোষ, তাই তো? তাহলে কী হবে ইউক্যারিওটিক কোষ মানে হচ্ছে উন্নত ধরনের কোষ, আর প্রোক্যারিওটিক কোষ হচ্ছে অনুন্নত ধরনের কোষ মানে ব্যাকটেরিয়া কোষ। তাহলে ইউক্যারিওটিক কোষ মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেই প্লাস্টিডটার নাম কি ক্লোরোপ্লাস্টিড। কেন ক্লোরোপ্লাস্টিড? এই যে ক্লোরোপ্লাস্টিড মানে ক্লোরোফিল থাকে, তাহলে যে প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে মানে যে সমস্ত কী জায়গায় সবুজ হয়ে থাকে, মানে গাছের পাতা সবুজ হয়ে থাকে, মূল হয়ে থাকে বা আমরা কাণ্ড হয়ে থাকে সবুজ দেখলাম একটু আগে, তাহলে সেই যেখানে যেখানে সবুজ থাকে সেই সময় জায়গায় কী থাকে ক্লোরোপ্লাস্টিড থাকে, আর ক্লোরোপ্লাস্টিড মানেই ফটোসিনথেসিস সেখানে হয়ে থাকে। তাহলে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ হচ্ছে কী হবে ব্যাকটেরিয়া কোষ, যেখানে বলবো সেখানে বলছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর জিনিসটা কি, ধরো একটা ব্যাকটেরিয়াকে আমি যদি মোটামুটি একটা ড্র করি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়ার এই যে কী হবে এটা আমরা তাহলে দেখো তাহলে ব্যাকটেরিয়ার এই যে প্লাজমা, এটা হচ্ছে কী হবে কোষ পর্দা, আর এটা হচ্ছে কোষ প্রাচীর। এদের কি হয় এই যে কী হবে কোষ পর্দাটা না ভাঁজ হয়, অনেক সময় কি হবে এরকম ভাঁজ হয়ে গেছে, তাই তো? মানে কোষ পর্দা ভাঁজ হয়ে গিয়ে কী করে একটা অঙ্গাণুর মতো তৈরি করে, সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টিড নয়, কিন্তু সেটা কী হবে ক্রোমাটোফোর। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা কী বলবো, এটাকে ক্রোমাটোফোর বলবো। তাহলে ক্রোমাটোফোর বলবো। তাহলে কী হবে তাহলে ব্যাকটেরিয়ার কী হবে কোষ পর্দা অনেক সময় কী হবে ভাঁজ হয়ে গিয়ে কী করে যে ক্রোমাটোফোর তৈরি করে। এই ক্রোমাটোফোরেই ক্রোমাটো তোমরা বুঝতেই পারছো, ক্রোমাটো মানে কালার বা রঞ্জক থাকে, হ্যাঁ? তাহলে কী হবে বা ক্লোরোফিল থাকে, তাহলে সেখানে কিন্তু ফটোসিনথেসিসটা হয়ে থাকে। এদের কিন্তু ক্লোরোপ্লাস্টিড এরকম কোনো বিশেষ ধরনের কোনো অঙ্গাণু নেই। এক্ষেত্রে কী হবে এদের ক্লোরোপ্লাস্টের মধ্যে কাজ করে ক্রোমাটোফোর, যেখানে এরা ফটোসিনথেসিস করে থাকে। তাহলে সালোকসংশ্লেষের উপাদান, তাহলে আমরা এই উপাদানকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রধান উপাদান আর হচ্ছে সাহায্যকারী উপাদান। প্রধান উপাদান মানে কী হবে সালোকসংশ্লেষ হওয়ার জন্য কী যে সমস্ত উপাদানগুলো না হলেই চলে না, মানে খুব জরুরি, সেগুলোকে আমরা কী বলবো প্রধান উপাদান বলবো। আর যেগুলো কী হবে সাহায্যকারী উপাদান মানে
লাগবে, কিন্তু কি হবে অতটা গুরুত্বপূর্ণ না, মানে প্রথম দিকে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পরের দিকে এগুলো লাগে। তাহলে সেগুলো সাহায্যকারী উপাদান, অর্থাৎ ফটোসিনথেসিস হওয়ার জন্য এরা সহায়ক হিসাবে কাজ করে থাকে। তাই প্রধান উপাদানগুলো যদি আমরা লক্ষ্য করি কী কী লাগে, তাহলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড, জল, CO2 কার্বন ডাইঅক্সাইড, জল H2O, সূর্যালোক বা সৌরশক্তি, হ্যাঁ, বা সৌরশক্তি তোমরা লিখতে পারো, সৌরশক্তি, আর হচ্ছে ক্লোরোফিল। তাহলে এগুলো হচ্ছে কী হবে, সাধক সংশ্লেষের জন্য কী হবে, প্রধান উপাদান হিসাবে কাজ করে। আর সাহায্যকারী উপাদান হিসাবে লাগে হচ্ছে, আমরা দেখলাম কি যে এগুলো তোমরা ফুল ফর্ম জানবে, তাহলে কী হবে, ADP অ্যাডেনোসিন ডাইফসফেট, NADP হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিকোটাইড ফসফেট, এবং RUBP বা রাইবোলোজ বিসফসফেট। তাহলে আমরা সালোক সংশ্লেষের কী হবে উপাদানগুলো দেখলাম। এরপরে আমরা দেখব যে এই সালোক সংশ্লেষের যে উপাদানগুলো, যে এর উৎসটা কোথা থেকে আসে এবং তাদের প্রত্যেকের যে ভূমিকা আমরা জানবো। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের বুঝতেই হবে, না হলে কিন্তু তোমরা সালোক সংশ্লেষ যে কীভাবে হয়ে থাকে বা পদ্ধতিগুলো, তাহলে সেগুলো কিন্তু বুঝতে পারবে না। প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, আর হচ্ছে ক্লোরোফিল। তাহলে সালোক সংশ্লেষের জন্য গাছের পাতা অনেক ছিদ্রযুক্ত হয়ে থাকে, সেই ছিদ্রের মাধ্যমে তারা কি করে, তারা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এরা নেয়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড নিল ঠিকই, তাহলে এবার কার্বন ডাইঅক্সাইড উৎসটা আমরা কি বলবো, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎস কোথা থেকে নিচ্ছে আমাকে দেখতে হবে। আমাদের চারিদিকে যত ধরনের আমরা গাছগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের গাছ হয়ে থাকে, কেউ স্থলে হয়ে থাকে। তাহলে যারা স্থলে হয়ে থাকে, তাহলে তারা কোথা থেকে নেবে, এরা সরাসরি পরিবেশ থেকে পত্রতন্ত্রের মাধ্যমে এরা কিন্তু বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড নেয়। আর যারা কী হবে, জলের মধ্যে ডুবে থাকে, দেখবে কিছু কিছু কী হবে, সামুদ্রিক আমরা বলতে পারি, যারা জলের তলায় হয়ে থাকে বা কিছু যদি জলের তলায় হয়ে থাকে, তাহলে তারা কি করবে, তারাও কার্বন ডাইঅক্সাইড নেয়। তাহলে তারা কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে নেবে, তাহলে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ হয়ে বা দ্রবীভূত হয়ে আনলাম। এরপরে আমরা দেখব কি, জল। তাহলে জল উদ্ভিদ কোথা থেকে নেয়, তাহলে জল কিসের সাহায্যে নেয়, তাহলে জল নেয় মূলের সাহায্যে নেয়। তাহলে এই জল, তাহলে স্থলজ যারা উদ্ভিদ রয়েছে তারা কোথা থেকে নেবে, তারা নেবে হচ্ছে যে মাটির মধ্যে যে জল থাকে সেই জলটাকে বলা হয় কি, কৈশিক জল বলা হয়। তাহলে এই জল তাহলে কি হবে, কৈশিক জল। কৈশিক জল বলতে কি বোঝায়, তাহলে দেখো আমরা যদি মাটির যদি কণাগুলোকে যদি এরকম ধরি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে দেখো এই যে মাটির যে কণাগুলোর মাঝে তাহলে ফাঁক যেগুলো আছে না, এই যে ফাঁক, এই ফাঁকের মধ্যে জলের কি হবে, কণাগুলো থাকে। এই জলের কণাগুলোকে বা এই জলটাকে কি বলা হয়, এই জলগুলোকে বলবো আমরা কৈশিক জল বলা হয়। তাহলে কি হয়, যে গাছেরা মূলের সাহায্যে মাটির মধ্যে যে জল থাকে মানে কৈশিক জল, তারা কি করবে, এই জলটা নেয়। আর জলে যারা দ্রবীভূত আছে, তাহলে তারা কি করবে, জলের মধ্যে যে জল আছে সে জল যেখানে মানে যে সমস্ত উদ্ভিদগুলো জলের মধ্যে জন্মায়, তাহলে যেই জলে জন্মায়, হয়তো হ্রদ হোক, নদী হোক, পুকুর হোক, তাহলে সেই জলের মধ্যে যে জল আছে সেই জল তারা নেবে। তাহলে আমরা জলেরও কী হবে আমরা উৎস জানলাম। এরপর আমরা জানবো হচ্ছে সূর্যালোক। দেখো সূর্যালোকের এখানে একটু ঘটনা আমরা বলি। তাহলে সূর্যালোক, তাহলে সূর্য থেকে বিভিন্ন রকম আলোক রশ্মি আমাদের পৃথিবীতে আসছে, তাই না? তাহলে যেই আলোক রশ্মিগুলো আসে সেগুলো কী হিসাবে আসে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসাবে পৃথিবীতে আসে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মানে যে সমস্ত তরঙ্গগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না বা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে সেই মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে সেই ধরনের তরঙ্গকে আমরা কী বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। তাহলে সূর্য থেকে বা সৌর আলো বা সূর্যের আলো পৃথিবীতে আসছে আমাদের পৃথিবীতে, তাহলে এই আলোগুলোকে আমরা কী হিসাবে আসে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসাবে পৃথিবীতে আসে। এবার সমস্ত কী হবে, যে তরঙ্গগুলো আসে সেগুলোকে আমরা দেখতে পাই, কসমিক রে, এক্স রে, গামা রে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তাহলে এই সমস্ত রশ্মিগুলোকে আমরা কি দেখতে পাই না। আমরা কোনগুলোকে দেখতে পাই, সেগুলোকে দৃশ্যমান আলো বলা হয় বা ফোটন বলে। তাহলে দৃশ্যমান আলো বলতে যে সমস্ত আলো আমরা মানে চোখে দেখতে পাই সেগুলোকে দৃশ্যমান আলো বলবো, তাই না? তাহলে সেই দৃশ্যমান আলোর মধ্যে কারা কারা পড়ছে, দেখো বেনি আর সহ কলা আমরা লিখেছি। তাহলে বেনি মানে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে এই সমস্ত আলোগুলো আমরা দেখতে পাই, তাহলে এগুলোকে আমরা কী বলা হয়, দৃশ্যমান আলো, যেগুলো শুরু থেকে আসছে। তাহলে শুরু থেকে এই টোটাল যে দৃশ্যমান আলোর আমি যদি রেঞ্জটা দেখি, যে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কত আর কি, তাহলে 400 নেমি, অর্থাৎ বেগুনি আমি 400 থেকে শুরু করে, বেগুনি 400 থেকে শুরু করবে এবং লাল 700 কি শেষ হবে, মাঝে কত আছে, মাঝে 450, 500, 600 এরকম হয়ে 700 পর্যন্ত ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত এরা কী করে, দৃশ্যমান আলোর কী হবে, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গের কী হবে, কতখানি রেঞ্জ আছে আমরা দেখলাম, 400 ন্যানোমিটার থেকে
700 কী হবে ন্যানোমিটার। তাহলে এটা হচ্ছে দৃশ্যমান আলোর একটা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এই ওয়েভলেন্থে কী হয় যে পাতার যে মেসিপিল কলা আছে আমরা দেখলাম বা ক্লোরোপ্লাস্ট আছে, তারা এই ওয়েভলেন্থের থেকে তরঙ্গটা তারা অ্যাবজর্ব করতে পারে। মানে সহজ কথা আমরা বলতে পারি যে দৃশ্যমান আলোর সাহায্যেই ফটোসিনথেসিসটা করে। তাহলে সূর্যের যে আলোগুলো ফটোসিনথেসিস করাচ্ছে মানে দৃশ্যমান আলো, এই সমস্ত আলো, এগুলোকে আমরা কি বলবো, আমরা ফোটন বলবো। তাহলে আমরা সূর্যালোকের যে সৌরশক্তির উৎসটা কি, সূর্যালোক আমরা বললাম। এরপর আমরা দেখবো হচ্ছে ক্লোরোফিল। দেখো ক্লোরোফিল, তাহলে ক্লোরোফিল এবং তার সাথে লিখেছি আমরা সাহায্যকারী রঞ্জক। তাহলে ক্লোরোফিল হচ্ছে প্রধান হচ্ছে রঞ্জক হচ্ছে ক্লোরোফিল, আর আমরা কি লিখলাম সাহায্যকারী রঞ্জক, অর্থাৎ কিছু রঞ্জক পদার্থ পাতায় থাকে যেগুলো ফটোসিনথেসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি দেখি যে পৃথিবীতে যত ধরনের ক্লোরোফিল আছে প্রধানত আমরা 5 ধরনের ক্লোরোফিল দেখতে পাই। দেখো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল ই। এদের মধ্যে আমরা যে ফটোসিনথেসিস যে হচ্ছে সবুজ উদ্ভিদরা দেখলাম, মানে যে সমস্ত মানে যেগুলোর ক্ষেত্রে সবুজ থাকে আর কি। তাহলে প্রধানত 5 প্রকার হয়ে থাকে: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল ই। এদের মধ্যে আমরা দেখব এই ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি সবুজ উদ্ভিদ, শৈবাল এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার আরেক নাম ফটোক্লোরোব্যাকটেরিয়া বলা হয়। তাহলে এদের ক্ষেত্রে কী হবে, প্রধান কী হবে, সালোক সংশ্লেষকারী রঞ্জক হিসাবে কাজ করে। তাহলে কী বললাম, তাহলে সবুজ উদ্ভিদ, শৈবাল, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা ফটোক্লোরোব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থাকে, কিন্তু এইগুলো থাকে না, এগুলো অন্যান্য জীবদেহে থাকে। এরপর আমরা দেখব তাহলে এই যে ক্লোরোফিল যে আমরা বললাম, তাহলে দেখো ভালো করে দেখবে, তাহলে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি প্রধান ফটোসিনথেটিক রঞ্জক পদার্থ বলতে পারি বা সালোক সংশ্লেষকারী তাহলে রঞ্জক পদার্থ আমরা বলতে পারি। তাহলে সেটা কি কি আমরা দেখবো যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর তোমরা একটু শুধু খেয়াল রাখবে যে এদের মধ্যে কী কী আছে, ক্লোরোফিলের মধ্যে কোন কোন কী হবে এলিমেন্ট বা মৌল আছে। দেখো কী কী আছে, কার্বন আছে ক্লোরোফিলের মধ্যে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ম্যাগনেসিয়াম আছে। ক্লোরোফিল বির ক্ষেত্রেও তাই, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ম্যাগনেসিয়াম আছে। কিন্তু ডিফারেন্স কি দেখো, এই ক্ষেত্রে আমরা দেখবো এখানে হাইড্রোজেনটা কী হবে, এই যে এখানে 72 হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন কম আছে মানে 70। এখানে অক্সিজেন কত 5 আছে, এখানে কী হবে অক্সিজেন 1 বেশি আছে, আর বাদ বাকি সবই সেম। তাহলে তোমার প্রশ্ন আসে অনেক সময় বলে যে ক্লোরোফিলের মধ্যে যে ধাতু থাকে তার নাম কি, দেখো এগুলোর মধ্যে সবই কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তাহলে এগুলো হচ্ছে সবই অধাতু, একমাত্র ধাতু কোনটা, ম্যাগনেসিয়াম। খেয়াল রাখবে যে ক্লোরোফিলের মধ্যে যে ধাতু বর্তমান থাকে সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখবো কী হবে, শুধুমাত্র কি ক্লোরোফিল ফটোসিনথেসিস করে থাকে না, ক্লোরোফিল কী হবে শুধুমাত্র ফটোসিনথেসিসে সরাসরি অংশগ্রহণ করে না, এর সাথে কিছু রঞ্জক পদার্থ আছে সেগুলোও ফটোসিনথেসিসে সাহায্য করে থাকে, সেগুলোকে আমরা কি বলবো, সাহায্যকারী রঞ্জক পদার্থ বলবো। তাহলে এই সাহায্যকারী রঞ্জক পদার্থ তাহলে 2 ধরনের হয়ে থাকে, একটা ক্যারোটিনয়েড আর হচ্ছে ফাইকোবিলিন। তাহলে ক্যারোটিনয়েড হচ্ছে আবার 2 ধরনের হয়ে থাকে, ক্যারোটিন মানে কমলা কালারের, হ্যাঁ গাজর কমলা কালার হয়ে থাকে, তাহলে সেখানে যে কী হবে রঞ্জক পদার্থ থাকে তাকে আমরা কী বলবো, ক্যারোটিন বলবো বা কমলা কালারের। জ্যান্তোফিল হচ্ছে হলুদ বর্ণের, বোঝা গেল। তাহলে আমরা ফাইকোবিলিন হচ্ছে কী হবে, দেখো ফাইকোবিলিন 2 ধরনের হয়ে থাকে, ফাইকো এরিথ্রিন যেটা হচ্ছে লাল বর্ণের, আর হচ্ছে ফাইকো সাইন হচ্ছে নীল বর্ণের। তাহলে দেখবে তাহলে ফটোসিনথেসিস প্রধানত কী হবে, গাছের প্রধানত পাতায় হয়ে থাকে, এবার পাতাগুলো সব পাতাতে একই রকমের কালার নয়, বিভিন্ন রকম কালার হয়ে থাকে, প্রধানত সবুজ যেগুলো থাকে সেগুলো আমরা কী হবে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি দেখতে পাবো। এবার কিছু কিছু পাতা কী হবে হলদে হয়ে থাকে বা কমলা রঙের হয়ে থাকে, সেক্ষেত্রে এই ধরনের কী রঞ্জক পদার্থ থাকে, তারাও কিন্তু ফটোসিনথেসিস করে থাকে। তাহলে আমরা দেখে নিলাম যে ক্লোরোফিল এবং সাহায্যকারী রঞ্জক পদার্থগুলো যেগুলো ফটোসিনথেসিসে করে থাকে। এরপর আমরা দেখব যে কীভাবে এই প্রত্যেকটা উপাদানগুলোর সালোক সংশ্লেষের ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা জানব। এরপর দেখব যে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাটা কী। তাহলে সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা দেখো, এই বিক্রিয়াটা তোমরা লক্ষ্য করো। তাহলে এই ক্ষেত্রে 1 নম্বর আমরা যেটা লিখব, তাহলে এটার নাম কি, এর নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজের মধ্যে কার্বন আছে, অর্থাৎ কী হবে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন গ্লুকোজের মধ্যে যুক্ত হয়ে আছে, তাহলে এটা কী বলা হয় আত্তীকরণে সাহায্য করে। অর্থাৎ কী হবে যে গ্লুকোজ কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন আছে গ্লুকোজের আত্তীকরণ হিসাবে ব্যবহৃত হবে, আত্তীকরণ হিসাবে তারা জমা রাখে। 1 নম্বর কী হবে আত্তীকরণে সাহায্য করে, আত্তীকরণ মানে গ্লুকোজ উৎপাদনে সাহায্য করে। আর কি করে 2 নম্বর পয়েন্ট আমরা লিখব, এই যে কী হবে গ্লুকোজের মধ্যে কার্বন এবং অক্সিজেনের
কার্বন এবং অক্সিজেন। দেখো কোথা থেকে এসছে, গ্লুকোজের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, তার মধ্যে এই কার্বনটা কোথা থেকে এসছে, কার্বন ডাইঅক্সাইড কার্বন, তাহলে এই কার্বন আর এই কার্বন কোথা থেকে এসছে, কার্বন ডাইঅক্সাইড কার্বন, এবং যে এই যে অক্সিজেন আমরা দেখতে পেলাম এই অক্সিজেন কোথা থেকে এসছে, কার্বন ডাইঅক্সাইডের এই অক্সিজেন। অর্থাৎ আমরা কি বলতে পারি, গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের উৎস হলো বায়ুমণ্ডলের কার্বন এবং অক্সিজেন। এটা একটা লিখলি। আর একটা আমরা কি লিখতে পারি, এই যে ফটোসিনথেসিসের ক্ষেত্রে কি হবে, কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, তাই তো। তাহলে ফটোসিনথেসিসের ক্ষেত্রে কী হবে, কাঁচামাল হিসাবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। তাহলে তিনটে আমরা ভূমিকা জেনে নিলাম, যে কার্বন ডাইঅক্সাইড যে ফটোসিনথেসিসের ক্ষেত্রে যে কী গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তা আমরা জানলাম। এরপর আমরা দেখব কী হবে, ওয়াটার বা H2O জল। তাহলে জলের কী হবে, ফটোসিনথেসিসে কী ভূমিকা আছে, তাহলে জল কী করবে, তাহলে দেখো সূর্যালোকের সাহায্যে কী করবে, তাহলে ক্লোরোফিল কী হবে, সক্রিয় হয়। তাহলে ক্লোরোফিল সক্রিয় মাধ্যমে কী হবে, এই জলটাকে ভেঙে যায়। অর্থাৎ কী হবে, জলের ফটোলাইসিস মানে আলোর উপস্থিতিতে জলকে ভেঙে যাওয়া। তাহলে জল ভেঙে গেলে কিসে কিসে তৈরি হয়, দেখো H+ এবং OH আয়নের উৎপন্ন করে, তাই তো। তাহলে 1 নম্বর আমরা কী লিখতে পারি, তাহলে আমরা 1 নম্বর লিখব যে এটা ভেঙে গিয়ে যে H+ তৈরি করলো, সেই H+ আয়ন কার সাথে বিক্রিয়া করবে, পাতার কোষে বা পাতার মধ্যে যে NADP+ পাওয়া যায়, তাহলে এই NADP তাহলে এর সঙ্গে কী হবে, যুক্ত হয়ে তৈরি হবে NADPH। বোঝা গেল, তাহলে NADPH তৈরি করলো এই যৌগটা পরবর্তী ক্ষেত্রে যে এটা ব্যবহার করে থাকে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে থাকে। 2 নম্বর আমরা লিখব, কি লিখতে পারি, এই যে কী হবে, জল যে এই যে হাইড্রক্সিল আয়ন OH আয়ন তৈরি করে, তার মাথায় যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কী হবে, ক্লোরোফিল গ্রহণ করে। তাহলে আমরা কি করতে পারি, জল ভেঙে যাওয়ার পর যে OH আয়ন তৈরি করে, OH আয়ন থেকে যে ইলেকট্রন ক্লোরোফিল গ্রহণ করে, যেটা কি হবে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে এই হাইড্রোজেন কোথা থেকে এসছে, দেখো জলের হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আমরা কি লিখতে পারি, যে কী হবে, গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন হলো যে জল। দেখো সূর্যালোকের আমরা ভূমিকা দেখব। সূর্যালোকের কী কাজ, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে সৌরশক্তি কী ছিল, দেখো সূর্যালোক ছিল, এই সূর্যালোকটা কী কাজ করলো, তাহলে বায়ুমণ্ডলের কী ছিল, কার্বন ডাইঅক্সাইড এবং পরিবেশ থেকে যে জলটা নিয়েছিল, নিয়ে এরা কী তৈরি করলো, গ্লুকোজ তৈরি করলো। অর্থাৎ গ্লুকোজের মধ্যে যে খাবারটা খেলে আমরা কী হয়, গ্লুকোজ মানে ভাত রুটি এগুলোর মধ্যে কি আমরা গ্লুকোজ আছে বা কার্বোহাইড্রেট আছে, তো এগুলো আমরা খেলে কী হয়, আমাদের শক্তি দেয়। তো এদের মধ্যে শক্তি আবদ্ধ আছে, তাই তো। তাহলে অর্থাৎ কী হয়, যে এরা সৌরশক্তি কী করবে, মানে এরা ক্লোরোফিলের সাথে সৌরশক্তি কী গ্রহণ করলো, গ্রহণ করার পর সেই খাবার অর্থাৎ গ্লুকোজের মধ্যে যে শক্তিটা মিশে আছে সেই শক্তিটাকে আমরা কি বলবো, রাসায়নিক শক্তি। অর্থাৎ আমরা কি বলতে পারি, যে গ্লুকোজের মধ্যে যে সৌরশক্তি জমা থাকে সেটা রাসায়নিক শক্তি হিসাবে জমা থাকে। 1 নম্বর আমরা দেখে নিলাম। 2 নম্বর হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিল যদি সক্রিয়করণ যদি না হয় তাহলে কি হবে, ক্লোরোফিল সক্রিয়করণ না হলে কি হবে, ফটোলাইসিস হবে না, মানে জল ভাঙবে না, জল ভেঙে সেখান থেকে আমরা ইলেকট্রন পাবো না, তাই তো। অর্থাৎ কী হবে, ক্লোরোফিল সক্রিয়করণ। অর্থাৎ কী হয়, যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল কী হবে, এক্সাইটেড হয়ে যায়, মানে উত্তেজিত হয়ে যায়। এই উত্তেজিত হওয়াকে আমরা কি বলবো, ক্লোরোফিলের সক্রিয়করণ বলে। আর কি ভূমিকা আছে, ফটোফসফোরাইলেশন। ফটো মানে লাইট, ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ অ্যাড হওয়া, মানে কোনো যৌগের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হওয়া, একে বলা হয় ফটোফসফোরাইলেশন। কী করে থাকে, সূর্যালোক। অর্থাৎ কি হয়, পাতার মধ্যে এডিপি নামে এক ধরনের যৌগ আছে, অ্যাডিনোসিন ডাইফসফেট। এর সঙ্গে কী হবে, একটা যদি ফসফেট যদি যুক্ত হয়, মানে ইনঅর্গানিক ফসফেট যদি যুক্ত হয়, তাহলে তৈরি হবে হচ্ছে কী হবে, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে কী করা হলো, অর্থাৎ এই যে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপাদনকে আমরা কি বলবো, যে ফটোফসফোরাইলেশন বলা হয়, যেটা সূর্যালোক করে থাকে। দেখো এরপর আমরা দেখবো কী হবে, ক্লোরোফিল। ক্লোরোফিলের কাজ কি, ফটোলাইসিস করা। ফটোলাইসিস কথার মানে আমরা কি বললাম, অর্থাৎ জলকে ভাঙবে। হ্যাঁ, জলের উপস্থিতিতে কী হয়, অর্থাৎ আলোর উপস্থিতিতে জলকে ভাঙা, কী তৈরি করবে, H+ এবং OH আয়ন তৈরি করে। তাহলে একে বলা হয় ফটোলাইসিস বলবো। বোঝা গেল, তাহলে আমরা ফটোলাইসিসে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ক্লোরোফিলের। এরপর দেখো NADP বা NADPH এর বিজারণ। এই যে কী হবে, H+ আয়ন তৈরি করলো, এই H+ আয়ন কার সঙ্গে যুক্ত হবে, পাতার কোষে কী হবে, NADP রয়ে গেছে, সেই NADPর সাথে কী হবে, বা NADP+ এর সাথে H+ আয়ন যুক্ত হয়ে কী তৈরি করবে, আমরা ধরো NADP+, তার সঙ্গে কী হবে, H+ আয়ন যুক্ত হবে, তার সঙ্গে কী হবে, ইলেকট্রন তো লাগবে, না হলে তো হবে না। তাহলে যুক্ত হয়ে কী তৈরি করে, NADPH গঠন তৈরি করলো। তাহলে কি হলো, NADPর বা NADP+ বিজারণ বলা হয়। বিজারণ মানে কি, কোনো যৌগের সাথে NADPর সাথে কি হবে, একটা হাইড্রোজেন যুক্ত হলে কি বলা হয়, বিজারণ। অর্থাৎ NADPH যে তৈরি হওয়া, একে আমরা কি বলবো, বিজারণ বলবো। তাহলে ক্লোরোফিল এই বিজারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা করলো কিভাবে, কারণ এই ফটোলাইসিসের মধ্যে যে H+ আয়ন তৈরি করলো, সেই H+ আয়ন NADP বা NADPH এর সঙ্গে যুক্ত হয়ে NADPH যৌগ তৈরি করে। এটা আবার পরবর্তী ক্ষেত্রে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করে থাকে।
আরেকটা আমরা দেখতে পাবো যে কিছু সাহায্যকারী রঞ্জকের মধ্যে একটা জ্যান্থোফিল ছিল। এই জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের, জ্যান্থোফিল হচ্ছে সূর্যালোকের যে হলুদ বর্ণের রঞ্জক এরা শোষণ করার ক্ষমতা রাখে। এর কাজ কি? এর কাছে ক্লোরোপ্লাস্টের জারণ থেকে রক্ষা করা। মনে করো প্রচণ্ড রোদ, প্রখর রোদ, তাহলে কি অতদিকে যদি পড়ে তাহলে পাতাটা কী হয়, ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়, তাহলে ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে ড্যামেজ থেকে রক্ষা করার জন্য এই যে জ্যান্থোফিল তাহলে কী করবে, ক্লোরোপ্লাস্টকে সরাসরি সূর্যের আলোর হাত থেকে রক্ষা করবে। মানে মনে করো ছাতার মতো কাজ করবে। ছাতা তো যেমন গরম থাকে আমরা জানি, তাহলে সূর্যালোক কি এমনি তো গরম হট সরাসরি পড়ছে, তাহলে সরাসরি পড়লে চামড়া যেমন পুড়ে যায় আমাদের, ঠিক তেমনি এই ক্লোরোপ্লাস্টটা পুড়ে যেতে পারে। সেই জন্য কী করা হয়, ছাতার মতো, মানে এক্ষেত্রে আমরা জ্যান্থোফিল কি ছাতার মতো কাজ করে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের জারণ থেকে রক্ষা করে। ফাইকোবিলিন, ফাইকোবিলিন হচ্ছে হলুদ ও কমলা, অর্থাৎ সূর্যালোকের কী হবে, হলুদ আর কমলা রঙের এরা কী করে, এরা সৌরশক্তি গ্রহণ করে। তো হলুদ কমলা রঙের সৌরশক্তি গ্রহণ করা হচ্ছে ফাইকোবিলিন। এর কাজ হলো কি, ফটোসিস্টেমের কেন্দ্রে কী হবে প্রেরণ করা। মানে মনে করো আমরা ধরলাম ফটোসিস্টেমের কেন্দ্র, ধরো মনে করো ক্লোরোফিল এ আছে এটা, ঠিক আছে, এর আশেপাশে কিছু রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে, মনে করো এর আশেপাশে কিছু রঞ্জক পদার্থ আছে, সেগুলো হচ্ছে সাহায্যকারী রঞ্জক পদার্থ, তার নাম কি ফাইকোবিলিন। এরাও কি করবে, এও সৌরশক্তি গ্রহণ করছে, এও করছে। তাহলে কি হয়, এরা কি করবে, এই যে আশেপাশে এগুলো হচ্ছে সাহায্যকারী রঞ্জক মানে ফাইকোবিলিন, এরা কি করবে, এই যে শক্তি এরাও সৌরশক্তি গ্রহণ করে, এরাও গ্রহণ করে, তাহলে এরাও গ্রহণ করছে, তাই তো, প্রত্যেকে এরা সৌরশক্তি গ্রহণ করছে। গ্রহণ করার পর সেই এনার্জি কোথায় পাঠাবে, সেই এনার্জিটা তাহলে কী হবে, একে পাঠাবে, একে পাঠাবে, মনে করো একে পাঠাবে, যেখানে পাঠাবে, মানে মেন কথা হচ্ছে প্রত্যেকে আবার এইখানে পাঠিয়ে দেওয়া, এইখানে, অর্থাৎ কী হবে, প্রধান যে রঞ্জক যে আছে ক্লোরোফিল এ তার মধ্যে পাঠিয়ে দেওয়া। এটা হচ্ছে ফটোসিস্টেমের কেন্দ্র বলা হয়। অর্থাৎ কী হয়, ফাইকোবিলিন কী হয়, যে ক্লোরোফিলের চারপাশে সাহায্যক রঞ্জক হিসাবে আছে। এরা কি করে, যে সাহায্যক রঞ্জকগুলো এরাও কী হবে, সূর্যালোক শোষণ করে, শোষণ করার পর সেই শক্তিটা কী করবে, ক্লোরোফিল একে পাঠিয়ে দেয়। মানে ক্লোরোফিল যাতে বেশি বেশি পরিমাণে এক্সাইটেড বা উত্তেজিত হতে পারে, যাতে ফটোসিনথেসিস প্রসেস বা সালোকসংশ্লেষণ প্রসেসটা খুব ভালোভাবে পরিচালিত হতে পারে। আজকে আমরা এই পর্যন্ত দেখলাম যে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা যে ফটোসিনথেসিসের প্রসেস মানে পদ্ধতি কিভাবে হয়ে থাকে, অর্থাৎ ফটোসিনথেসিসের একটা আলোক দশা রয়েছে এবং অন্ধকার দশা রয়েছে, এই আলোক দশায় কী ঘটনাগুলো ঘটে এবং অন্ধকার দশায় কী ঘটনাগুলো ঘটে আমরা পরের ভিডিওতে জানবো।